দিদি আহাদের শার্টের বুকের অংশ খামচে ধরে রেখেছে। বুক দ্রুত উঠানামা করছে আতঙ্কে। তবে এই আতঙ্ক নিচে ফেলে দিবে বলছে সেজন্য, নাকি অজানা অসহ্য সূচনার জন্য বুঝতে পারল না। আহাত এবার তাকে হ্যাচকা টান দিয়ে নিজের বক্ষস্থলে এনে ফেলল। তাদের হৃৎপিণ্ডে ধুকপুকানি সমান তালে ভাসতে লাগলো। তখনই এক ঝাপটা বাতাস এসে সবকিছু এলোমেলোই করে দিল। আচমকা হৃদিকে করে দিল নিরসে। তার কপালে মৃদু ছোঁচে ছোঁয়া রাখলো, কপালে কপাল ছিকিয়ে রাখলো কয়েক মুহূর্ত। দুজনের নিঃশ্বাসই ভারী। আহাত আরেকটু বেসামাল হতেই হৃদি মিহি গেল, মুখ গুজে রাখলো আহাদের বুকে। কান পেতে খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলো সেই তীব্র ধুকপুকানি শব্দ। সেখানে কেবল ভালোবাসা, ভয় আর আকাঙ্ক্ষার এক অদ্ভুত মিশ্র স্বর। আহাত তাকে নিয়ে ধীরে ধীরে ভিতরে এসে পর্দা টেনে দিল, যেন নিজেদের একান্ত এই মুহূর্ত আড়াল করে দিয়েছে প্রকৃতি থেকে। বাইরে এখন শুধু বাতাসের সুসুর শব্দ, পাহাড়, মেঘ আর চাঁদ সব মিলে তাদের দুজনকে ঢেকে রাখলো নিজেদের নরম নিঃশব্দ আলিঙ্গনে। একটি নতুন সকালের সূচনা। সূর্যের নরম আলোয় ভরে আছে কটেজের প্রতিটি কোণ। ঋদিতা সবে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। পা দিয়ে নেতিয়ে যাওয়া গোলাপের পাপড়ি সরিয়ে দাঁড়ালো আয়নার সামনে। কোমর ছোঁয়া চুলের ডগা থেকে চপ চপ করে পানি ঝরছে। কাল রাতের মতো আহাত রেগে যেতে পারে ভেবে আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালের সাজে চুল মুছতে লাগলো। কালো আর সোনালি মিশ্রণের গাউনটা তার ফর্সা ত্বকে চকচক করে ফুটে উঠেছে। চুলে হাত চালে আয়নার ভেতরে ঘুমতো আহাদের মুখের দিকে তাকালো। তার ঘুমটা ভারী নয়, মৃদু বাতাসে তার চুল কপালের উপর এসে পড়েছে। নিঃশ্বাসের সঙ্গে বুক উঠছে নামছে শান্ত ছন্দে। সব মিলিয়ে তাকে বেশ আকর্ষণীয় লাগছে। সে দৃশ্য দেখে হৃদিতার কেমন যেন মন দুর্বল হয়ে যায়। এই তো কিছুদিন আগেও আহাজ রাজাকে পাওয়া তার কাছে ছিল স্বপ্নের মতন, অথচ আজ হঠাৎ হাত নড়ে চড়ে উঠতে সে চমকে যায়। হাতে থাকা তলেটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে চুপচাপ। গত রাতের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। কটেজের ভেতর চিমচিম করে চলছিল হলদে ক্যান্ডেল। তখনই এক ঝটকা বাতাস এসে সাদা পর্দা উড়িয়ে দিল। সেই বাতাসের সাথে গোলাপ আর ক্যান্ডেলের অমায়িক গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। রীতি তখনও আহাদের বুকে মাথা গুজে রেখেছে। আহাদের অবাধ্য হাত বিচরণ করতে লাগলো তার প্রেয়সীর পেট জোরে। সেই স্পর্শ থেকে থেকে সহসা কেঁপে উঠছে তার প্রেয়সী। আহাতকে সেই কাপড়ই যেন বেশ আনন্দিতই করল। সে এবার নিচু হয়ে রীতির নাকে নাক ঘষল। আহাদের তপ্ত নিঃশ্বাস অনুভব করতে রীতি তার ঘাড়ের শার্টের অংশ খামচে তোল। রীতির রেশমের মতো চুলগুলো আলতো হাতে সরিয়ে তার গলার কাছে মুখ এনে মাতাল চড়ে বিড়বিড় করল, কেন মুগ্ধ করো আমাকে? কেন চুম্বকের মতো আকৃষ্ট করো আমায়? কেন পাগল করে দাও বারংবার? নিজেকে সামলানো দুষ্কর হয়ে যায় প্রতিবার। রীতিতা কিছু বলতে পারল না, শুধু তার ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আহাদের মুখ ধীরে ধীরে এসে থামলো তার কানের পাশে। মৃদু শব্দে কানের লতিতে একটা নরম চুমু খেলো, আর তাতেই রীতিতা বিদ্যুতের মতো ঝটকায় খেয়ে দূরে সরে গেল। আজ সেই ঝটকা সামলাতে না পেরে ধপ করে বিছানা থেকে পড়ে গেল মেঝেতে। চোখ মুখ খিচে বন্ধ করে নিল। না, ব্যথা পেয়েছে সে সেই জন্য নয়, বরং রীতির আচরণে তার শরীর ক্রোধে ঝলকে উঠল। দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল, এই আল্লাহর বান্দি, এই সমস্যা কি তোমার? রীতি বিছানার উপাশে দাঁড়িয়ে আঙুলে ওড়না পেঁচাতে লাগলো। হাত উঠে নিজের গায়ে লেগে থাকা গোলাপের পাপড়ি ছাড়তে ছাড়তে এগিয়ে গেল তার দিকে। তাতে সেই দুকদম পিছিয়ে গেল। হাত কটমট করে উঠল, স্টপ রিদি, আর এক পাও নড়বে না, এখানে দাঁড়িয়ে থাকো চুপচাপ। কিন্তু কে শুনে কার কথা? হাত আবার এগিয়ে যেতে রীতি দৌড়ে বিছানার অন্য প্রান্তে চলে গেল। আদের এবার রাগ যেন মাথায় উঠে গেল। কপালের নীলচে শিরা বিদ্যমান, চোয়াল শক্ত করে দু আঙুল নাড়িয়ে রাখলো, রিদি কাম হিয়ার। না। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি রিদি, আসো বলছি। আমার মাথা কিন্তু হেব্বি গরম হয়ে আছে জানো। একবার যদি তোকে ধরতে পারি তাহলে কিন্তু থাপড়াইয়া তোর চেহারার নকশা পাল্টাইয়া দিব। একটু থেমে ফের ডাকলো, এদিকে আসো। মাথা নাড়ল রীতিতা। না, আপনি মারবেন।
আহাত এক পা এগোতেই রীতি ছুট লাগায় বারান্দার দিকে। তবে তার আগে আহাত বিছানার ওপর দিয়ে এক লাফে গিয়ে পেছন থেকে ধরে ফেল হৃদিতা মোচড় দিয়ে। সে বাঁধন থেকে মুক্তি পেতে চাইল, কিন্তু আহাদের সে দৃঢ় বন্ধন থেকে মুক্তি পেতে ব্যর্থ হলো। একরাশ বিরক্তি নিয়ে আহাত সাজিয়ে উঠল। তুমি বোধহয় ভুলে গেছো, আহাদ রাজা দুবার অপশন দেয়, তৃতীয়বারে অ্যাকশন নেয়। ইদানিং কিছু বলছি না বলে লাই পেয়ে পেয়ে একদম মাথায় উঠে গেছো না? তোমার কি মনে হয় ছেড়ে দেব তোমাকে? হুম, একদম বুকের সাথে পিষে মেরে ফেলবো। ছাড়ুন না। যদি ছাড়ারই হতো তাহলে টাকা পয়সা খরচ করে এত দূর নিয়ে এলাম কেন? হ্যাঁ, এখন ছেড়ে দিলে আমার কত টাকা লোকসান হবে আইডিয়া আছে তোমার? রীতি একরকম চমকে নিজেকে ঘুরিয়ে আহাদের দিকে বিস্ময়ের জিজ্ঞেস করল। আপনি এজন্য আমাকে এখানে নিয়ে এসেছেন? নির্লিপ্তভাবে উত্তর দিল আহাদ। অফকোর্স। অভিমানে ঠোঁট ফুলিয়ে নিল রীতি। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। আমি বলেছি আমাকে বিশ্বাস করতে, তুমি নিজ ইচ্ছায় আমার উপর ভরসা করে পালিয়ে এসেছো। রীতি আহাদের বুকে কয়েকটা ঘুষি বসিয়ে দিয়ে বলল, আপনি খুব খারাপ। বেশি খারাপ? আহাদের শার্টের বুকের খোলা অংশে আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে মৃদু মাথা দুলিয়ে ছোট্ট করে বলল। মুহূর্তেই মুখের রং বদলে যায় তার। এক হাতে রীতির হাত দুটো নিজের বুকে চেপে ধরে অন্য হাতে তার কোমর চেনে নিজের সাথে মিশিয়ে নিল ভীষণ আফলে এসে। কঞ্চ খাদে নামিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, যখন খারাপের অপবাদ দিয়েই দিয়েছো তাহলে চলো খারাপ কাজটা করেই ফেলি। মানে ডট ডট ডট। সেটা আবার কি? কঞ্চ কেঁপে উঠল রীতি তার হাতের দিকে তাকাতে সে ছোট পাখি হেসে এক চোখ টিপে দিল। সেই ইঙ্গিতের মানে রীতির বুঝতে বাকি রইল না। আজ আর কোনো অজুহাত যে কাজ হবে না, এটাও বেশ ভালো করে বুঝল। বরং হঠাৎই রীতি এক বিস্ময়কর কাঞ্জই করে বসল। আদের গলার কণ্ঠ মনিটা ঝোঁক গেলার সাথে সাথে অদ্ভুতভাবে নড়তে দেখে লোভ সামলাতে পারল না। এর আগে যতবার তার এই কঞ্চ মনির দিকে নজর পড়েছে ততবারই এই অবাধ অনুভূতি চেখেছে। সে এবার দু পায়ের আঙুলে ভর করে একটু উঁচু হয়ে চুপ করে একটা চুমু খেয়ে বসলো সেখানে। আধ এক সেকেন্ড আহমকের মতো দাঁড়িয়ে রইল। অতঃপর ব্যাপারটা যখন বুঝতে পারলো তার ঠোঁটের কোন রহস্যময় হাসি খেলে গেল। নিজের প্রেয়সীকে আরও আসলে এসে মিশিয়ে নিল নিজের সাথে। রীতি নাকের জগায় তার চলঠোঁট ছুঁয়ে গেল। সেখান থেকে আয়ত্তে নিয়ে নিল প্রেয়সী তির করে কাঁপতে থাকা চিকন সরু উষ্ঠ জোড়া। দুজনেই শুধু শাসা ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অতঃপর ধীরে ধীরে পিছিয়ে এসে ধপ করে বিছানায় পড়ল দুজন। সাদা চাদরে মুড়ে নিল নিজেদের। বাতাসে পর্দা সরতে মেঘে ঢাকা ধূসর চাঁদের আলো এসে পড়ল তাদের নরম আলিঙ্গনে। এই মুহূর্তে গত রাতের বেসামাল ছন্ন ছাড়া আহাদের কথা মনে পড়তে রিজিতার বুকের ভেতর আলোড়ন সৃষ্টি হলো। গাল দুটো ঠকঠকে লাল চেরির মতো হয়ে আছে। তখনই অনুভব করলো ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাস। আয়না স্পষ্ট আহাত ঠিক তার পেছনে দাঁড়িয়ে, অর্ধ ঘুমন্ত চোখ, মুখে একরাশ দুষ্টু হাসি। তার নরম গালে নিজের খসখসে দাড়ি ঘর্ষণ করে ঘুমন্ত গলায় জিজ্ঞেস করলো, কি ভাবছো? কিছু না। তাহলে এভাবে ব্লাশ করছো যে? আয়না নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দ্রুত গালে হাত রেখে ঢেকে নিল হৃদে। কই? হাত এবার তার কাঁধে হাত রেখে ঘুরিয়ে নেয় নিজের দিকে। হৃদি চোখ নামিয়ে নেয়, নিজের অজান্তে আহাদের বুকে গিয়ে পড়ে। আহাতও হাত বাড়িয়ে তাকে জড়িয়ে নেয়। কিছু সময় কাটলো সেই মৃদু আলিঙ্গনে। কিছুক্ষণ পর হৃদি ধীরে ধীরে মাথা তুলে তাকায় আহাদের মুখে। তার সেই গাঢ় বাদামি চোখ জোড়া ঘন পাপড়িতে ঢাকা, আর সেই চোখের গভীরে মিশে আছে একরাশ অদ্ভুত উষ্ণতা। হৃদির কঞ্চ কেঁপে ওঠে। আপনি জানেন আমার জীবনের প্রথম পুরুষ আপনি। আমার প্রথম অনুভূতিগুলো আপনাকে ঘিরেই জন্ম নিয়েছে। আহাদের মুখের ভাব এক মুহূর্তে বদলে যায়। দুভ্রুর মাঝখানে গভীর ভাঁজ বলো, কঞ্চ গভীর হয়ে উঠল। এভাবে বলছো যেন আমার জীবনে আরো রমণীর আগমন ঘটেছে, আরো 2-4টা বিয়ে করেছি আমি। সেটা কখন বললাম? এই যে এখনই তো বললে। আমি কি তা বলেছি? বলেছো, যেটা বলেছো সেটার মানে এটাই দাঁড়ায়। হৃদি একটু সরে কপাল গুছিয়ে বলল, আপনি সবকিছু এমন প্যাচান কেন? নর্মাল ভাবে কিছু বলতে পারেন না? না। কেন? কারণ আমি নর্মাল না। তাহলে কি?
অ্যাবনর্মাল? আহাত চোয়াল শক্ত করে কটমট করে তাকালো তার দিকে। এতে রিধি মিয়ে গেল। নিচের জামার বুকের চুমকি খুঁড়তে খুঁড়তে মিনমিন করে বলল, আপনিই তো বললেন আপনি নর্মাল না। দাঁত কপাচি দিয়ে বলল, আমি বলেছি নর্মাল না মানে এক্সট্রা অর্ডিনারি। আমি কি বলেছি আমি অ্যাবনর্মাল? সরি, ভুল করে ফেলেছি। কান ধরো। হ্যাঁ? রিধি চমকে থাকায় আহাতের দিকে আত সহজ ভঙ্গিতে আবারও বলল, হ্যাঁ না হ্যাঁ, ভুল যখন করেছো তখন কান ধরো। কান ধরে 20 বার উঠবস করো। রিধি চোখ ফুলে পিটপিট করে তাকালো আহাতের দিকে। আহাত এগিয়ে এসে নিচু গলায় বলল, এই একদম এভাবে তাকাবে না আমার দিকে। আমার হাওয়াই মিঠাইয়ের মতো মন যদি গলে যায় এর দায় কে দিবে? তোমার বাপ। তাছাড়া আমার মন গলে গেলে বিপদ কিন্তু তোমারই। সামলাতে পারবে না সেই ধকল। আমার মন নরম বলে আগেভাগে ওয়ার্ন করছি। আপনি খুব খারাপ না। খাঁচকা টান দিয়ে রিধিকে নিজের বুক স্থলে ফেলে দিল। মৃদু স্বরে বলল, বেশি খারাপ? রিধি মুহূর্তে গত রাতের স্মৃতি মনে পড়তেই মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলে, না না, আপনি ভালো, আপনি অনেক ভালো। হালকা হাসলো আহাত, বলল, বেশি ভালো? উপনিস মাথা দুলিয়ে বলল রিধিতা। আহাত একটু ঝুঁকে তার নাকে টাকা একটা টোক্কা দিয়ে হাসকির স্বরে বলল, এত ভালো আমার পোষায় না জানো। আমি গত রাতের মতো আবার খারাপ হতে চাই। রিধি হুট করে একটা শুকনো ঠোক গেল। মনে মনে ভাবল, এ তো মহা বিপদ। খারাপ বললেও বিপদ, ভালো বললেও বিপদ। আমার একেবারে সারে সর্বনাশ করে চলোই আহাত রাজা। সূর্যের উজ্জ্বল রশ্মি থাকা সত্ত্বেও নীলার রুমটা যেন ঘন অন্ধকারে ঢেকে আছে। পর্দার মোড়া কাপড় ভেদ করে সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকেছে। আজও সূর্যের উজ্জ্বল রশ্মি থাকা সত্ত্বেও নীলার রুমটা ঘন অন্ধকারে ঢেকে আছে। পর্দার মোজা কাপড় ভেদ করে সূর্যের তীব্র আলো ভেতরে ঢুকতে আজও ব্যর্থ হলো। এক কর্নারে মেঝেতে হাঁটু জড়িয়ে বসে আছে নীলা। চোখের নিচে ক্লান্তির ছাপ, চুল এলোমেলো, ঠোঁট শুকিয়ে নিস্তেজ। ঘরে টিমটিমে টেবিল ল্যাম্পের হলদে আলো ছড়িয়ে আছে কিছু পুরনো স্রোতে, অজস্র ছবির অ্যালবাম, কিছু ছোটবেলার ড্রয়িং বুক এবং একটা ক্যামেরা যেটা তার 14তম জন্মদিনে আহাত উপহার হিসেবে দিয়েছিল। বরং সেই সময় থেকে নীলা আহাদের প্রতি অদ্ভুত অনুভূতি বয়ে বেড়াচ্ছে। তবে আহাদের ক্রোধের স্ফুলিঙ্গ আর তার ভীতু হৃদয়ের কারণে তা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। নীলার পুরো নাম তাসনিয়া বাশার নীলা। সবাই নীলাই ডাকে। নীলার বাবা খায়রুল বাশার ঢাকার অন্যতম একজন সফল ব্যবসায়ী, যার জন্য ব্যস্ত থাকেন সবসময়। নীলার মা নীলুফা শিকদার উঁচু খানদানি বংশের মেয়ে। নীলার মায়ের নিজস্ব একটা ফেব্রিক কোম্পানি আছে, যার অফিস কাজ বিদেশ সফরেই কেটে যায় জীবন। তাদের একমাত্র সন্তান হয়েও নীলা ছিল একা। তার বাবা মা তাকে তেমন সময় দিতে পারতো না। তার দেখাশোনার জন্য আলাদা গভর্নেন্স রাখা হতো। খায়রুল বাশার আর আমজাদ মীর ছিলেন পুরনো বন্ধু, আর তাই ছোটবেলা থেকে মীর পরিবারের সঙ্গে নীলার ছিল যাওয়া আসা। নীলা যখন প্রথম মীর হাউসে যায় তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। সে ছোট্ট থেকে খুব চাপা স্বভাবের, তবুও আদাল আহিয়ার সাথে তার বেশ ভাব হয়। তাদের সাথে বেশ জমত। মীর পরিবারের সবাই তাকে এতটাই আপন করে নিয়েছিল যেন সে তাদেরই একজন। নীলা নিজের বাবা মাকে তো তেমন পেত না, কিন্তু মীর পরিবারের ভালোবাসা পেয়েছিল নিখুঁতভাবে। আহাতও তাকে নিজের ছোট বোন আহিয়ার মতো দেখতো, শাসন করতো, যত্ন নিত, রাগ করতো, আবার মানাতো। কিন্তু সময় যত গড়িয়েছে নীলার মনে ততই বদলে গেছে সেই ভালোবাসার রং। একটা সাধারণ যত্ন ধীরে ধীরে হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে গভীর অনুভব, একটা নীরব ভালোবাসা। আজ শেষবার তাকে তার জন্মদিনে একটা ক্যামেরা উপহার দিয়েছিল। নীলা সেটা পেয়ে কতই না খুশি হয়েছিল। আনন্দে অস্থির হয়ে আহাতকে জড়িয়ে ধরেছিল নীলা, আর সেই আলিঙ্গনটাই সবকিছুর মোড় ঘুরিয়ে দেয়। আহাত তখনই টের পেয়েছিল তার চোখের গভীরে লুকোনো ভালোবাসা, তার জন্য বহন করা নীলার অনুভূতির ব্যাপারে। আর সেই দিন থেকে নীলাকে এড়িয়ে চলতে শুরু করে সে। যদিও নীলা বুঝতে পারেনি তার অনুভূতির ব্যাপারে আহাত অবগত। সে শুধু টের পেয়েছে আহাত তার আর সাথে আগের মতো কথা বলে না, আগের মতো মিশে না। তবু তার হৃদয় আশা ছাড়েনি। সে ভাবতো একদিন আহাত বুঝবে, জানতে পারবে তার অনুভূতিগুলোকে, হয়তো সেদিন তাকে আপন করে নিবে। কিন্তু না, সে ভুল ছিল।
সেদিন তার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল যেদিন জানতে পারে আহাত আর রিধি একে অপরকে ভালোবাসে। সেদিন থেকে নীলা নিজেকে গুটিয়ে নিয়েছে, বন্দি করেছে অন্ধকার ঘরে। আহাত আর রিধির বিয়ের সংবাদ তাকে প্রায় নিঃশেষ করে দিয়েছে। অথচ সে অসহায়। কি বা করবে? নিজের বান্ধবীর ভালোবাসা ছিনিয়ে নিবে? যেখানে আহাতও তাকে পাগলের মতো ভালোবাসে, সেখানে তো অন্য কারো প্রশ্নই আসে না। নীলার ভেতরটা জ্বলছে, যন্ত্রণা হচ্ছে, খুব তীব্র যন্ত্রণা। এত এত যন্ত্রণা তার এতটুকু হৃদয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। সামনে থাকা আহাদের দেয়া প্রত্যেকটা উপহার কাপা কাপা আঙুলে ছুঁয়ে দেখতে লাগলো। কতই যত্নে না এইসব আগলে রেখেছিল সে, অথচ এখন মনে হচ্ছে এসব কিছু তুচ্ছ। ভাবতেই তার চোখ ঝাপসা হয়ে আসে। উড়তে চিবুক ঠেকে আবার ডুকরে ডুকরে কেঁদে উঠল। নোনতা অশ্রু চাপাচাপ করে পড়তে লাগলো তার গাল বেয়ে। তার কান্নারা শব্দটাও ছিল খুব ক্ষীণ, যেন কেউ তার কান্না শুনলেই কেলেঙ্কারি হয়ে যাবে। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস টেনে ভারী কণ্ঠস্বরে বিড়বিড় করল, ভালোবাসা পেতেও কপাল লাগে, ভাগ্য লাগে। সেই ভাগ্য আমার কপালে কেন রাখলো না খোদা? পোষ করে নাক টেনে নিল। অভিযোগের সুরে কাপা কাপা গলায় আবার বিড়বিড় করল, এই হৃদয় তো তুমিই বানিয়েছো খোদা। তাহলে যাকে ভাগ্যে রাখলে না, তাকে হৃদয়ে কেন রেখেছো? কেন তার জন্য অনুভূতি জাগিয়ে তুলেছো? কেন খোদা, কেন? বাষ্পে ঠেকে গেল তার গলা, কণ্ঠে তীব্র ব্যথার কম্পন ছড়িয়ে পড়ে। আর পারছে না উপরওয়ালার কাছে অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে গেছে সে। নিঃশ্বাস টেনে তুলতে পারছে না আর হু হু করে আবারও কান্নায় ভেঙে পড়ল। তার কান্নাটা এতটাই করুণ ছিল যে ইট পাথরের দেয়ালগুলো তেমন কেমন কেঁপে উঠেছে। কান্নার মাঝে হঠাৎ করে সে হেসে উঠল। সে হাসিটা ছিল ভাঙা আয়নার মতন। এই মুহূর্তে কেউ যদি তার হাসিটা দেখতো, তাহলে তার ভেতরটা চকচকে ধারো ছুরির মতন কেটে যেত। নীলা চোখ মুখ মুছে ধীরে ধীরে অ্যালবাম থেকে আহাদের একটা ছবি বের করল। তার কাপা আঙুলের জগা ছুঁয়ে গেল সেখানে। সে ফের গলা কাঁপিয়ে ভেসে কণ্ঠে বলে উঠল, আপনাকে পাওয়া অসম্ভব। আমি চাইলেও আপনাকে পাবো না। তবে এই হৃদয়, এই বেহাইয়া হৃদয় কেন মানতে চায় না এই সত্যিটা? নীলার মাথায় বোধগম্য হলো আহাতকে ভুলে থাকতে হলে সব স্মৃতিগুলো নিষ্ক্রিয় করে দিতে হবে। ভাবতে নীলা এতদিনের যত্নে তুলে রাখা প্রত্যেকটা বস্তু একটা কালো পলিথিনে মুড়িয়ে নিল। যেন নিজের অতীতকে কবর দিতে প্রস্তুত। চোখ মুখ মুছে নিয়ে সেটা নিজের ঘরে থেকে বেরিয়ে এলো। সে গলা উঁচিয়ে ডাকলো, খালা, রেশমা খালা, রেশমা খালা। রেশমা তার ডাক শুনে দৌড়ে আসে, উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে নীলামা? কিছু লাগবো? নীলা মুড়ানো কালো পলিথিনটা তার হাতে দিয়ে বলল, এটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, একদম বাহিরের ডাস্টবিনে। আমার চোখে ত্রিসীমানায় যেন না পড়ে। আচ্ছা। রেশমা সেটা নিয়ে মূল দরজার দিকে যায়। দরজা খুলতে হুড়মুড়িয়ে ঢুকে আহিয়া আর আনিকা। রেশমাকে দেখে আহিয়া জিজ্ঞেস করল, নীলা কোথায়? উপরে নিজের ঘরে আছে। আহিয়া আর আনিকা উপরের দিকে পা বাড়াতে পেছন থেকে রেশমার কণ্ঠ ভেসে আসে। দুজনে থেমে যায়, মা হুনো। ঘুরে তাকায় পেছনে। রেশমা এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা তো নীলামার বন্ধু, হেল লাইগা কই? নীলামা আজকাই কেমন জানি হইয়া গেছে, আগের মতো নাই। নিজের রুম থাইকা বেরোয় না, খাওনো খায় না ঠিক মতো। মেম সাহেব আজ 15 দিন দেশের বাইরে, সাহেবও আহে না ঠিক মতো। আমি তো নূতন, তেমন কিছু জানিও না, কাউরে চিনিও না, কারে কমু খুঁজা পাই না। তোমাগরে চিনি, হেল লাইগা তোমাগরে কইলাম। আনিকা আর আহিয়া একে অপরের দিকে তাকালো। অতঃপর আহিয়া রেশমাকে আশ্বস্ত করে দিয়ে বলল, আমরা দেখছি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা। রেশমা সেখান থেকে যেতে আনিকা আর আহিয়া উপরে উঠে গেল। নীলার রুমের দরজা খোলাই ছিল, তাই ধরফর করে ঢুকে পড়ল। নীলা ওদের দুজনকে একসাথে দেখে একটু হকচকিয়ে যায়, বিস্ময়ের সুরে বলে উঠছে, তোরা? আনিকা হালকা রাগী স্বরে বলে উঠল, আমরা। তোর কি হয়েছে? কলও ধরতেছিস না, মেসেজের রিপ্লাইও দিচ্ছিস না, ভার্সিটিও যাচ্ছিস না। বুঝলাম রিদি তার জামাই নিয়ে পালাইয়া হানি মরে গেছে। তুমি কোন বাতায় নিয়ে পইরা আসিস? হ্যাঁ? নীলার
বুকটা কেমন চিনচিন করে উঠল। তবু তাদের বুঝতে না দিয়ে ঠোঁটের কোণে হাসি টেনে কথার মোড় ঘুরিয়ে দিল। রিদি হানিমুনে গেছে? বাহ, ভালোই তো। আমি ভাবছি ও আবার কোনো কাণ্ড না করে বসে। আহিয়া বলে উঠল। সে তোর ভাবতে হবে না, তুই আগে বল তোর কি হয়েছে। রেশমা খালা বলল তুই নাকি রুম থেকে বের হচ্ছিস না, আর রুম এমন অন্ধকার কেন দেখি। শেষের কথাটা বলে সে জানলার পর্দা টেনে দিল। সূর্যের আলো পড়তে নীলা চোখ মুখ খিচে নিল। কণ্ঠ গম্ভীর করে বললাম, কিছু না, আমার ভালো লাগছিল না। আনিকার টেবিলের বই খাতা গুছাতে গুছাতে মৃদু রাগ মেশানো স্বরে পড়ল। রিদিকে তো খুব বলতি, তোর এই ভাল লাগে না শুনতে, আমারও ভাল লাগে না। প্যারাসিটামল খা, এখন তুই একটা প্যারাসিটামল খা আর চল আমাদের সাথে। আমার সত্যিই ভালো লাগছিল না আনিকা, তোরা যা, আমি কোথাও যাব না। ঘরে এমন ভ্যাটকিয়া পইরা থাকলে কেমনে ভালো লাগবো। আহিয়া এক মুহূর্ত নীলার দিকে তাকে তার মনে ভাব বোঝার চেষ্টা করলো, কিন্তু অতঃপর দৃঢ় স্বরে পড়ল, তোর কি মনে হয় আমরা এখানে তোরে পচি পচি মরতে রেখে যাব? আনিকা ধর তো। আহিয়া নীলার ব্যাগটা আনিকার হাতে দিয়ে দিল। নীলা জিন্স আর কুর্তি পরেই আছে, তাই শুধু একটা আকাশি রঙের ওনা নীলার গলায় জড়িয়ে দিল। আনিকা আর আহিয়া দুপাশ থেকে ওর বাহু ধরে টেনে টেনে বাসা থেকে বের করে নিয়ে গেল। রেশমা নিঃশব্দে তাকিয়ে থাকলো তিনজনের চলে যাওয়া পিঠের দিকে। সারাদিন ধরে আনিকা আর আহিয়া নীলাকে নিয়ে ভার্সিটির প্রাণ কেন্দ্রে ঘুরেছে। নীলার পছন্দ মতো ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম সহ আরও অনেক কিছু খেয়েছে এবং শপিং মলেও ঘুরে কিছু কেনাকাটা করেছে। এতে নীলার মনটা আগের তুলনায় সত্যি একটু হালকা হয়েছে। তবে সত্যি বলতে আহিয়া নিজের ভেতরেও ছিল ভার। নীলার কষ্টে সে নিজেও একরকম ক্লান্ত হয়ে পড়েছিল। তবু নীলাকে হাসাতে পারার তৃপ্তিটা যেন অনেকটাই শান্তি এনে দিয়েছিল ওর মনে। সন্ধ্যার একটু আগে আগে সবাই যে যার ঘরে বাড়ি ফিরে গেল। আহিয়া ব্যস্ত পায়ে গেট পেরিয়ে মূল দরজার কাছে আসতে তার পা দুটো থমকে যায়। হলঘরের মাঝখানে বড় সোফায় বসে আছে আদনান, তার পাশে আদিল। আদনানের উরুর উপর ল্যাপটপ, দুজনের চোখে তাতে নিবদ্ধ। মনে হয় কোনো গুরুতর আলোচনায় ব্যস্ত। হয়তো আদিলের পড়াশোনা বা কোনো হেলথ প্রকল্প নিয়ে কথা বলছে হয়তো। আহিয়া এক মুহূর্ত স্থির হয়ে গেল। সারাদিনে একবারও আদনানের কথা মনে পড়েনি, এমনকি এক মুহূর্তের জন্য না। কিন্তু এখন ওকে চোখের সামনে দেখেই গতকালের তিক্ত স্মৃতিটা যেন পাথরের মতো বুকের উপর নেমে এলো। মনে পড়লো ওর চোখে ঠান্ডা দৃষ্টি, সংযত অথচ কাঁপিয়ে দেওয়া কণ্ঠস্বর। আজ যে আদনানের ছুটির দিন সেটা আহিয়া পুরোপুরি ভুলে গিয়েছিল। তবে মনে মনে ভাবলো, তাই ভালোই হয়েছে, সারাদিন বাইরে ছিলাম, অন্তত সামনে তো পড়তে হয়নি, না হলে আবার কোনো না কোনোভাবে ওনার রাগের কারণ হয়ে যেতাম। দ্বিতীয়বার আর কিচ্ছু না ভেবে আহিয়া তাড়াহুড়ো করে উপরে ওঠার জন্য সিঁড়ি দিকে পা বাড়লো। তবে অপ্রত্যাশিত বলেও কিছু থাকে যা কেউ কখনো কল্পনা করতে পারে না। সিঁড়ির তৃতীয় ধাপে উঠতে হঠাৎ আহিয়ার পা পিছলেই গেল। একটা তীব্র চিৎকারে ফেটে পড়লো নীরব হলঘরে। আদনান ও আদিল দুজনেই চমকে ঘুরে তাকালো। পাশের ঘর থেকে ছুটে এলেন হালিমা বেগম। আহিয়া সিঁড়ির ধাপে কাত হয়ে বসে আছে, পা ধরে মুখ বিকৃত করে রেখেছে হয়তো ব্যথা। হালিমা বেগমকে দেখে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমার পা ভেঙে গেছে চাচি আম্মু। আদিল উঠে এসে ধরতে গেলে ওকে, কিন্তু আহিয়া তীব্র কণ্ঠে চেঁচিয়ে উঠল, খবরদার, তুই আমাকে ধরবি না, সব তোর কারণে হয়েছে। চাচি আম্মু, ওকে যেতে বলো এখান থেকে। যা বাবা, আমি আবার কি করলাম? আদিল হতভম্ব। হালিমা বেগম এসে সান্ত্বনা দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, ও ধরবে না তোকে, তুই পা সোজা কর। কিন্তু আহিয়া কাঁদতে কাঁদতে বলল, এত না, ভেঙে গেছে, সোজা করতে পারবো না। দেখি কিছু হয়নি, সোজা কর। না, পারবো না। এখন পর্যন্ত একদম নির্লিপ্ত হয়ে দাঁড়িয়েছিল আদনান। চোখে কোনো ভাব নেই, মুখে একরকম স্থিরতা। কিন্তু পা ভেঙে গেছে কথাটা শুনে ধীরে ধীরে এগিয়ে এলো, হাঁটু মুড়ে বসলো আহিয়ার সামনে। কোনো কথা না বলেই পা টেনে নিল নিজের উরুর উপর। আহিয়া অবাক হয়ে তাকালো, দোটানায় পড়লো, কিন্তু আদনান শুনল না। ধীরে ধীরে হাত রাখলো তার গোড়ালিতে, আঙুল দিয়ে চেপে চেপে অনুভব করলো তার কণ্ঠ নিচু কিন্তু স্থির। পা ভাঙেনি। আহিয়া কাঁদো কাঁদো গলায় বলল, ভাঙছে। আমি তো বললাম ভাঙেনি। আমি বলছি ভাঙছে। আদনান এবার চল শক্ত করলো আর স্বর আরো গম্ভীর। ডাক্তারকে
তুই না আমি? আপনি। তো আমি যখন বলেছি ভাঙেনি তার মানে ভাঙেনি। আহিয়া মুখ ফুলিয়ে কচকচ করে বলল, তাহলে মনে হয় মুচকে গেছে। না, মোচও লাগেনি। লাগছে। বললাম তো না। শেষে আদনান হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, জাস্ট একটু ব্যথা পেয়েছিস, বরফ দিলে ঠিক হয়ে যাবে। হালিমা বেগম ব্যস্ত হয়ে উঠলেন। আমি বরফ নিয়ে আসছি, তুমি বসো। কিছুক্ষণের মধ্যেই তিনি বরফ নিয়ে এলেন। আদনান বরফের টুকরো হাতে নিয়ে আহিয়ার পায়ের পাতায় আলতো করে চেপে ধরল। ঠান্ডা স্পর্শে আহিয়ার শরীরটা শিরশির করে উঠল, আর সেই সঙ্গে বুকের ভেতরে একটা অদ্ভুত স্রোত বইতে লাগলো। নিজের অজান্তেই সে আদনানের বুকের শার্টের অংশ খামচে ধরল। একটা ক্ষণস্থায়ী অবচেতন প্রতিক্রিয়া, তাতে আদনান থেমে গেল। আঙুলটা নিতর হয়ে রইল আহিয়ার পায়ে। বুকে যেন কিছু একটা ধক করে উঠল, একটা ভারী ঢোক গিলে। চোখে তুলে আহিয়ার দিকে তাকায়। আহিয়া চোখ বন্ধ করে, তার শ্বাস প্রশ্বাসের উঠানামা, চোখের পাপড়ি কাপড়ি স্পষ্টই বোঝা যাচ্ছে এই মুহূর্তে আদনানের মনে কি হলো। ও কি আমার মতোই কিছু অনুভব করছে, নাকি আমি শুধু কল্পনা করছি? তার ঠোঁট শুকিয়ে গেছে, জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল উষ্ঠছড়া। হঠাৎ করে সে আহিয়ার পাটা ঝাটকা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালো। আহিয়া হক চুকিয়ে চোখ বড় বড় করে তাকালো আদনানের দিকে। কঞ্চ কেঁপে উঠল আদনানের। কি কি করছেন আপনি? ব্যথা পেয়েছি তো আমি। মুখে কোনো ভঙ্গি নেই, নির্লিপ্ত স্বরে হালিমা বেগমের দিকে তাকিয়ে বলল, চাচি আম্মা, ওকে উপরে নিয়ে যাও, আমি কিছু মেডিসিন দিয়ে দেবো, সেরে যাবে ওর ব্যথা। হালিমা বেগম তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, দেখি ওঠ, ধর আমাকে। হালিমা বেগম এবার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো আহিয়াকে নিয়ে। ঘরের ভেতরে নিস্তব্ধতা ভর করলো। ওদের করিডোরে মিলিয়ে যেতে দেখে একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, এতটুকু ব্যথা সহ্য করতে পারিস না? মেডিসিনের প্রয়োজন হচ্ছে তোর? তাহলে ভাব, আমার এত গভীর ক্ষতর নিরাময়ের কোনো মেডিসিন না থাকা সত্ত্বেও আমি কিভাবে সহ্য করছি। অবশ্য সেটা বোঝার ক্ষমতা তোর নেই আহি। আদনানকে আবারও সোফায় বসে পড়ল। বানি এসে আহিয়ার ব্যাগ, ফোন আর জুতোগুলো গুছিয়ে রাখতে লাগলেন।